একেই বলে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। বলছি একসময়ের সকলের প্রিয় ও এখনকার সকলের অপ্রিয় স্যার আসিফ নজরুলের কথা, যে কথায় কথায় ভারত বিরোধী প্রমাণ করতে চায়, অথচ কাজে কামে ভারত দরদি। সকালে ভারতের সমালোচনা করে, বিকালে সেই স্ত্রীকে নিয়ে হাসি মুখে দেশটির রিপাবলিক ডে সেলিব্রেশনে হাজির হয়ে গেছে। এটা নিয়ে অবশ্য খুব বেশি খবরও হয়নি। হতে পারে গোপন চুক্তিতে সেখানে হাজির হয়েছিল নজরুল সাহেব, যাতে কেউ জানতে না পারে। তবে আধুনিক এই যুগে কি আর কিছু গোপন থাকে? তাই তো তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, নানান জনে নানানভাবে ধুয়ে দিচ্ছে। আসলে আসিফ নজরুলের উদ্দেশ্য কি, কেন সেখানে গিয়েছিল, এ নিয়ে কে কি বলছে, বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাই কমিশন AHCI প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। রোববার রাতের সেই আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার কর্তৃপক্ষ, ব্যবসায়িক মিডিয়া, একাডেমিয়া, বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সহ নগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন আইন উপদেষ্টা ও ভারত বিরোধী হিসাবে পরিচিত ব্যক্তিত্ব আসিফ নজরুল। সেই অনুষ্ঠানে সরকারের উপদেষ্টাদের উপস্থিতি খুব স্বাভাবিক ঘটনা বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেছেন, কোনো দেশের প্রজাতন্ত্র দিবস বা জাতীয় দিবসে তারা যেতেই পারেন, তবে বিষয়টি তার মতো এত সহজ করে দেখতে পারছেন না দেশবাসী। কারণ উঠতে বসতে যে লোক ভারতের বিপক্ষে কথা বলে, বেছে বেছে সেই লোককে কেন ভারতীয় অনুষ্ঠানে হাজির হতে হবে? তাও আবার একা নয়, সাথে স্ত্রীকে নিয়ে বিজলি হাসিও দিয়েছে। আসিফ নজরুলের এমন দ্বিমুখী চরিত্র নিয়ে কথা বলেছে তসলিমা নাসরিনও। মানে নজরুল সাহেবের অবস্থান দিনকে দিন যে তসলিমার থেকেও নিচে নেমে যাচ্ছে। ফেসবুকে সস্ত্রীক নজরুলের একটি ছবি পোস্ট করে তসলিমা জানতে চেয়েছে, আসিফ নজরুল তো ভারত বিদ্বেষী, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, তাহলে কেন ভারতের রিপাবলিক ডে উদযাপন করতে ভারতীয় হাই কমিশনে গেলেন? নিচের লাইনে আবার নিজে জবাব দিয়ে লিখেছে, আমন্ত্রণ পেয়েছেন, হয়তো সে কারণে গিয়েছেন। তসলিমা আরও লিখেছে, শত্রুর আমন্ত্রণ রক্ষা করলে তো গুছিয়ে যুদ্ধ করতে পারবেন না। শত্রু ভ্রু পল্লবে ডাক দিলে তো চন্দনের বনে গিয়ে দেখা করবেন। হয়তো বেতন দিতে গিয়েছিলেন, নিজে আবার প্রশ্ন তুলে কার বেতন? নিজে আবার জবাব দেয় ২৬ লক্ষ ভারতীয় যারা বাংলাদেশে চাকুরি করেন, তাদের বেতন। মানে তসলিমা নজরুল সাহেবকে নিয়ে মোটামুটি ভালোই টিটকারি মেরেছে। বাংলাদেশের মানুষ এমনিতে নাস্তিক এই নারীকে সহ্য করতে পারে না, তবে এ যাত্রায় তাকে সমর্থন না দিয়েও উপায় নেই। তসলিমার পোস্টে মাহফুজ খান নামে এক নেটিজেন লিখেছেন, পুরোই চিটিংবাজ, উভয় ধরনের চরিত্রে রূপান্তরিত। রঞ্জন বারাই লিখেছেন, আপা, শত্রুর সাথে মেশাই তো উত্তম, নইলে শত্রুর সাথে বৈষম্য হয়। অন্যদিকে যুদ্ধটা তো মগজে হওয়া উচিত, স্যার এটাই করেন হয়তো, স্মার্ট। আশিক মোহাম্মদ রহমান লিখেছেন, দ্বিচারিতা। রুদ্র লিখেছে, আসিফ নজরুল ধুরন্ধর লোক, একসময় জামায়াতের কট্টর সমালোচক ছিলেন, তারপর আবার হয়ে গেলেন জামায়াতের পৃষ্ঠপোষক। বড় আজব গোলমেলে লোক তিনি। আরেকজন লিখেছে, তলায় তলায় ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার একটা চেষ্টা চালানো হচ্ছে, কারণ বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পালাবদল করছে, তাই আসুক। নজরুল নিজেও ডিগবাজি খাওয়ার চেষ্টা করছে। এই মালটাকে যদি আমি হাতে পাই না, এত চুলকাবো যে সারা জীবন গোটা বিশ্বজুড়ে দৌড়ে বেড়াবে। সঙ্গীতা রায় নামের এক ভারতীয় লিখেছে, ভারত খাইতে ডাকলে না আয়সা যাইব কই, তু। রোনাল্ড সিনহা লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে আসিফ নজরুলের ভূমিকা মীর জাফরের নাকি মীর মদনের, সেটা ভবিষ্যৎ বলে দেবে এবং তার পুরস্কার বা তিরস্কারও সময় দিয়ে দেবে। পাপ্পু নামের এক নেটিজেনের মন্তব্য এমন, আসিফ নজরুল একটা হিপোক্রেট এবং গিরগিটি, সে সবসময় রং বদলাতে হস্তশিল্পী। আপনার নিশ্চয় মনে আছে, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধ অপরাধী গোলাম আজমের বিচারের দাবিতে ১৯৯২ সালের গণ আদালত ও গণতদন্ত কমিশনের তথা ঘাতক দালাল নির্মূল কমিটি ও সমন্বয় কমিটি কাজ শুরু করেছিল। তখন থেকে আধুনিক মীর জাফরের দায়িত্ব পালন করে আসছে এবং অদ্যবধি সুকৌশলে পাকিস্তানি চিন্তা চেতনায় কিভাবে প্রতিষ্ঠিত করা যায় তাতেই মশগুল আছেন। সব মিলে আসিফ নজরুল ওপরে নিজেকে যতই ভারত বিরোধী প্রমাণ করতে চাক না কেন, তলে তলে সে ভারত দরদি বলেই বোঝা যাচ্ছে। আর এ কথা তো সাংবাদিক ইলিয়াস হোসেন অনেক আগেই বলেছেন। ইলিয়াস হোসেন দাবি করেছিলেন, প্রথম আলোর সাংবাদিক উম্মে শ্রাবণ তহুরার সাথে গোপন সম্পর্কে মেতেছিল নজরুল। এটা ছিল প্রথম আলো থেকে একটি ফাঁদ। তহুরা নজরুলের সাথে ফষ্টি নষ্টি করে তার ভিডিও করে রেখেছে, সেটা এখন প্রথম আলোর হাতে জমা রয়েছে। সেই ভিডিওর ভয় দেখিয়ে এখন নজরুলকে দিয়ে যা তা করিয়ে নিচ্ছে প্রথম আলো। এমনকি উপদেষ্টা হবার পর নজরুলের ব্যক্তিগত সহকারীও নিয়োগ দিয়েছে প্রথম আলোর লোকজন, আর সেজন্যই প্রথম আলোতে হামলায় নজরুলের বুক কেঁপে ওঠে। ইলিয়াস হোসেন জানিয়েছেন, প্রথম আলো কেবল কোনো সংবাদপত্র নয়, পাশাপাশি পত্রিকাটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে।
এতদিন তারা হাসিনাকে দিয়েই করেছে, আর এখন করছে নজরুলকে ব্ল্যাকমেইলের মাধ্যমে। জানা গেছে প্রথম আলোর ইশারাতে নজরুল গত কিছুদিনে প্রথম আলো নানান মামলা ডিসমিস করে দিয়েছেন। আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে, আজগুবিতার তো সীমা থাকা দরকার। এছাড়া প্রথম আলোর যাওয়াতেই ফারুকের মতো অযোগ্য লোককে নজরুল তার একটি উপদেষ্টা পদ দিয়ে দিয়েছেন। উপরে সে ফারুকের বিষয়ে কিছু জানি না বললেও তলে তলে অনেক কিছু হয়ে গেছে। এসবের বাহিরে আসিফ নজরুল ব্যক্তিগত জীবনেও ভালো পুরুষ নয় বলে জানিয়েছেন ইলিয়াস হোসেন। এতদিন সবাই জানত তিনি কেবল 3টি বিয়েই করেছেন। এখন জানা যাচ্ছে 3 বিয়ের পরও নানান জনের সাথে পরকীয়া করেছে। সব মিলে নজরুল সাহেব যেন আওয়ামী লীগের নারীবাজ নেতাদের থেকে মোটেও পিছিয়ে নেই। একদিকে চরিত্রের সমস্যা, অন্যদিকে বলে একটা করে আরেকটা টাইপের স্বভাবের কারণে তাকে আর মোটেও বিশ্বাস করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের করণীয় সম্পর্কে পিনাকি ভট্টাচার্য কিছু পরামর্শ দিয়েছেন। সেখানে লিখেছেন, এই মুহূর্তে আমাদের করণীয়: 1. প্রফেসর ইউনূসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা। 2. প্রফেসর ইউনূসকে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য চাপ দেওয়া, দক্ষ তরুণদেরকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা। 3. দেশের মধ্যে আওয়ামী লীগারদের দাবড়ানির উপরে রাখার জন্য সব রকমের কৌশল নেওয়া। আওয়ামী লীগের পক্ষে কেউ কথা কইলেই দাবড়ানি দেওয়া, তারপরেও ইনকাম ট্যাক্স ফাইল নেওয়া টান দেওয়া। 4. দেশের বাহিরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করা। এদের সবার সানডে মানডে ক্লোজ কইরা দেওয়া সম্ভব। 5. পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দেওয়া, তারপর ধৈরা ইনকাম ট্যাক্স ফাইল নেওয়া টান দেওয়া, সবার সম্পদের খোঁজ নেওয়া। 6. ভারতীয় সকল ইন্টারেস্টকে, সকল পণ্যকে বর্জন করা। ইন্ডিয়ার সাথে লটরপটর যারা করতে যাবে তাদের সামাজিক লজ্জা দেওয়া। 7. মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে, কাজ করতেছে, তাদের দৌড়ানির ওপরে রাখা, তাদের সোশ্যাল মিডিয়া ফলো করা। এদের সবার হয় ইনকাম ট্যাক্স ফাইলে গ্যাঞ্জাম বা অপ্রদর্শিত আয় আছে। ফাইল ওপেন করেন, প্যাটের জিলাপি ঘোটা হয়ে যাবে। 8. সকল হত্যাকারী, গুমকারী, পুলিশ, র্যাব, ডিজিএফআই এর কর্মকর্তাদের প্যাকেট করে ফেলা, বাধা দিতে থাকলে কৌশল নেওয়া যেন বাধা দিতে না পারে। আমার কাছে যা উড়ামু স্ট্র্যাটেজি আছে, শিওর শট। 9. ইন্ডিয়ায় একটা মুসলমান নির্যাতনের ঘটনা ঘটলে হাউকাউ লাগায় দেওয়া। 10. পোথমালু দিল্লি স্টারকে 10 বার জাউরার জাউরা বলে গালি দেওয়া। সোহরাওয়ার্দীর বডিগার্ড কইছে ভদ্রলোকের সাথে ভদ্রতা আর জাউরাদের সাথে ডাবল জাউরামি, না হলে আপনি কলে মরছেন। পিনাকি দাদার এমন পোস্টেও অনেকে মন্তব্য করছেন, আসিফ নজরুল গং যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আপনার দেওয়া কোনো ভাষণই পূর্ণ হবে না, তথা দেশের সংস্কারের কোনো অগ্রগতিও হবে না বলে গ্যারান্টিও দিচ্ছেন অনেকে। দর্শক, আপনারাও কি সেটাই মনে হচ্ছে? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানাতে পারেন আসিফ নজরুলকে নিয়ে আপনার ভাবনা। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগেই করে থাকলে ধন্যবাদ।